বিচারের সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণ 2 নম্বর। 3 নম্বর হচ্ছে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর। সংক্ষেপে যদি লেখেন তাহলে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর, আর যদি বিস্তারিত লিখেন তাহলে বলবেন প্রিজাইডিং অফিসার উক্ত রায় ঘোষণার সময় প্রকাশ্য আদালতে তাতে তারিখ দিবেন। এই যে তারিখ দিবেন, এটাও কিন্তু একটা বিষয়বস্তু, তারিখ দেওয়াটা বা তারিখ থাকাটা। এই জন্য এখানে বলতেছি প্রিজাইডিং অফিসার উক্ত রায় ঘোষণার সময় প্রকাশ্য আদালতে তাতে তারিখ দিবেন বা স্বাক্ষর করবেন। প্রিজাইডিং অফিসার যখন নিজে হাতে তা না লিখেন তখন রায়ের প্রত্যেকটি পৃষ্ঠায় তিনি স্বাক্ষর করবেন। 4 নম্বর হচ্ছে আসামি যে অপরাধে ও দণ্ডবিধির বা অন্য কোন আইনের যে ধারায় দণ্ডিত হলো এবং তাকে যে দণ্ড দেওয়া হলো রায় তার স্পষ্ট উল্লেখ থাকবে। এই কথাটার সংক্ষিপ্ত অর্থ হইল যে আসামি যে আইনের যে ধারায় দণ্ডিত, যে আইনের যে ধারার অপরাধে দণ্ডিত হলো সেটা উল্লেখ থাকবে। আসামি যে অপরাধের যে আইনের যে ধারার, আইনের নামটা আগে নেবেন, আসামি যে আইনের যে ধারার অপরাধে দণ্ডিত হলো তা, এই তা লেখলেই হবে। 5 নম্বর হচ্ছে 5 নম্বরের ব্যাখ্যাটাকে দিয়ে দিই। 5 নম্বরের ব্যাখ্যাটা হলো অনেক সময় বিচারক রায় দেওয়ার সময় ঠিক দুইটা ধারার মধ্যে সে কি প্রতারণা না অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এই দুইটার কোন ধারা তাকে হবে এটা সুস্পষ্টভাবে যদি বিচারক বুঝতে না পারে বা সন্দেহ থাকে তার মনে, কারণ অপরাধটা এমন ভাবে সংগঠিত হয়েছে যে এটা দুইটা ধারার মধ্যেই পড়ে। একটা জমি যেমন অনেক সময় দুইটা এলাকায় পড়তে পারে, এরকম ভাবে একটা অপরাধ দুইটা ধারার মধ্যে কোন ধারার এইটা যদি সন্দেহ থাকে তাহলে বিচারক রায়ের মধ্যে সেটা স্পষ্টভাবে উল্লেখ করবে যে এই দুইটা ধারার মধ্যে কোনটা হবে সেটা সন্দেহ থাকায় আমি এইটাকে 420 ধারা ধরে তাকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করলাম। কাজে কোন একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরও যেমন সন্দেহ থাকে ছাত্রদের যে এটা সঠিক উত্তর কি হবে, কোন ধারা দিয়ে হবে, এরকম বিচারকরাও তো মানুষ, তাদের মধ্যেও যদি কোন ধারাটা যে ধারায় দণ্ড দেওয়া হইল সেই ধারাটা সঠিক কোনটা হবে এই মর্মে যদি সন্দেহ থাকে তাহলে স্পষ্টভাবে তা প্রকাশ করবেন এবং বিকল্প রায় প্রকাশ করবেন। 6 নম্বর হচ্ছে রায়ে যদি আসামিকে খালাস দেওয়া হয় তাহলে কোন অপরাধ থেকে তাকে খালাস দিয়েছে সেই অপরাধটার নাম উল্লেখ করবে এবং নির্দেশ দিতে হবে যে তাকে মুক্তি দেওয়া হোক। রায়ের মধ্যে যদি কোনো আসামিকে খালাস দেওয়া হয় তাইলে কোন অপরাধ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে এইটাও বলবে, আবার তাকে মুক্তি দেওয়া হোক, 3টা শব্দ, তাকে মুক্তি দেওয়া হোক, এই কথাটা কিন্তু বিচারক বাধ্যতামূলকভাবে রায়ের মধ্যে লিখে দিবে। কাজে আমি তাকে খালাস দিলাম শুধু এইটুকু থাকলেই যথেষ্ট হবে না, তাকে লিখতে হবে যে এই অত্র মামলার আসামিকে চুরির দায় হইতে খালাস প্রদান করা হইল এবং তাকে মুক্তি দেওয়া হোক। তাকে মুক্তি দেওয়া হোক এইটাও কিন্তু রায়ের বিষয়বস্তু। 7 নম্বর হচ্ছে আসামি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দণ্ডিত হয় অথবা
মৃত্যুদণ্ডের একটা অপরাধ, কিন্তু সেই মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন দিয়েছে। যেমন 302 ধারা খুনের শাস্তি, এটা কিন্তু খুনের অপরাধটা কিন্তু মৃত্যুদণ্ড হইতে পারে। তাইলে এখানে বলতেছে আসামি যদি মৃত্যুদণ্ড অপরাধে দণ্ডিত হয় অথবা মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় অথবা যাবজ্জীবন না দিয়ে কয়েক বছরের কারাদণ্ড দেয়, 5 বছর, 7 বছর, 10 বছর, তাহলে আদালত রায়ে এইরূপ দণ্ডদানের কারণ উল্লেখ করবে। অর্থাৎ আসামিকে মৃত্যুদণ্ডের কারণ উল্লেখ করবে। মৃত্যুদণ্ড না দিয়ে যদি যাবজ্জীবন দেয়, কেন তাকে মৃত্যুদণ্ড দিল না? 302 ধারা সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড। তাইলে 302 ধারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু তাকে কেন মৃত্যুদণ্ড দিলেন না? মৃত্যুদণ্ড না দিয়ে কেন তাকে যাবজ্জীবন বা মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে? এইটা কিন্তু বিচারক রায় অবশ্যই উল্লেখ করবে। শুধু যদি বিচারক লেখে তাকে 302 ধারা যাবজ্জীবন দেওয়া হলো, তাহলে বোঝা গেল বিচারকের রায় লেখা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই এবং 367 ধারা নিয়ে পড়াশোনাও নেই। এখন সে বদলি হয়ে যেতে পারে অথবা তাকে তিরস্কার করা যেতে পারে। হাইকোর্ট দেখে তাকে তিরস্কার করবে অথবা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিছু একটা অনার হবে। কারণ রায়ের মধ্যে পরিষ্কার বলা আছে যে আপনি যদি মৃত্যুদণ্ড না দেন তাহলে কেন যাবজ্জীবন দিলেন? সে সমস্ত ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই সমস্ত ধারা নিয়ে কিন্তু এই 7 নম্বর কথাটা, যে মৃত্যুদণ্ড দিলে কেন দিল, আর মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো কারাদণ্ড দিলে, কয়েক বছর মেয়াদের কারাদণ্ড দিলে কেন দিল, এই কারণটা কিন্তু রায়ের ভিতরে অবশ্যই উল্লেখ করতে হবে। তাইলে এতক্ষণে আলোচনা থেকে আর পরীক্ষায় কিন্তু এত সিরিয়াস হবেন না। যত সিরিয়াস হবেন পরীক্ষা তত কঠিন হবে। আপনি জাস্ট যদি এই কথাটুকু বলেন তাইলেই হবে যে ফৌজদারি কার্যবিধি 367 ধারায় রায়ের কি কি বিষয় বা একটা রায়ে কি কি থাকবে, কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেটা উল্লেখ আছে। এই 367 ধারাটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই রায়ে নিম্নলিখিত উল্লেখযোগ্য বিষয়গুলি থাকে। সবগুলোই লিখতে হবে এরকম না, তবে সবগুলো লেখা উত্তম। না হইলেও আপনি যেটা মনে হয়, যে ভাষায় মনে হয় সেটাই লিখবেন। প্রথম হলো বিচারের বিষয়বস্তু বা বিচারের বিষয়সমূহ থাকবে। 2 নম্বর থাকবে বিচারের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ। তারপর থাকবে হলো আদালত যদি কাউকে মুক্তি দেয়, খালাস দেয়, তাহলে সেই অপরাধ থেকে খালাস দিল এবং তাকে মুক্তি দেওয়া হোক থাকবে। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকবে, অর্থাৎ বিচারকের স্বাক্ষর থাকবে। বিচারক স্বাক্ষর দেওয়ার সময় সেখানে তারিখ থাকবে। আর যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে মৃত্যুদণ্ডের কারণ থাকবে। আর মৃত্যুদণ্ড না দিয়ে যদি তাকে যাবজ্জীবন বা কয়েক বছরের কারাদণ্ড দেয় তাহলে সেগুলির কারণ থাকবে। এইভাবে 2-4 বার পড়বেন, পড়ে যা পারেন সেইটা লিখলেই পাস হবে। বিষয়গুলো উপলব্ধির মধ্যে আসলে নিজের ভাষা দিয়ে লিখবেন আর কি। তবে প্রথম 2টা ঠিক রাখবেন, বিচারের বিষয়সমূহ, এইটা একটু মুখস্থ করবেন, বিচারের বিষয়সমূহ। আর 2 নম্বর হলো বিচারের সিদ্ধান্ত, মামলার বিচারের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ। আর বাকিগুলি নিজের ভাষা দিয়ে এলোমেলো করে যা পারেন লিখবেন। শাস্তি দিলে শাস্তির কারণ, খালাস দিলে খালাসের কারণ। তবে খালাসের ক্ষেত্রে অতিরিক্ত 3টা শব্দ ব্যবহার করতে হয়, তাকে মুক্তি দেওয়া হোক, এই কথাটা থাকে। আপনারা কিন্তু অনেক দিক থেকে উদাসীন আছেন। কোন কোন দিক থেকে উদাসীন আছে বলি আমি। প্রথম উদাসীন হলো শুধু তাত্ত্বিক জ্ঞান নিচ্ছেন, কিন্তু থিওরিটিক্যাল জ্ঞান কিন্তু যথেষ্ট না।
একটা ফৌজদারি মামলার আদালত রায়ের কপিও কিন্তু আপনাদের কাছে নাই। একটা ফৌজদারি মামলার আদালতের রায়ের কপি যদি আজকে আপনার কাছে থাকতো, সার্টিফাইড কপির ফটোকপি, তাহলে কিন্তু এই রায়টা যদি আপনি পড়তেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাইলে আজকে আমার আলোচনার সাথে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকার কারণে এই প্রশ্নটা মুখস্থ করতে। একটা রায়ের ভিতরে কি কি থাকে, আদালতের অবশ্যই স্বাক্ষর থাকবে, তাকে বলতে হবে প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার বলতে হবে, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকে, তারিখ থাকে, তারপরে সিদ্ধান্ত থাকে, সিদ্ধান্তের কারণ থাকে, তারপরে বিচারের বিষয়সমূহ থাকে, তাকে খালাস দিলে খালাস দেওয়ার অপরাধের ধারা এবং কারণ, প্লাস তাকে মুক্তি দেওয়া হোক, এই কথাটা থাকবে। আর যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে মৃত্যুদণ্ডের কারণ থাকবে, মৃত্যুদণ্ডের অপরাধের ধারায় মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন বা কয়েক বছরের কারাদণ্ড দিলে কেন মৃত্যুদণ্ড দিল না, যাবজ্জীবন বা কয়েক বছরের কারাদণ্ড দিল মৃত্যুদণ্ড না দিয়ে, সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর একটা বিষয় হলো যে যদি যে অপরাধের শাস্তি দিচ্ছে সেই অপরাধের ধারা 2টা এর মধ্যে সন্দেহ লেগে গেছে, তাহলে সেটা স্পষ্টভাবে উল্লেখ করবে এবং বিকল্প একটা রায় প্রদান করবে। এই পর্যন্ত কয়েকবার পড়বেন, দেখবেন খুব ইজি হয়ে যাবে। বাজারের বইপত্র তো উত্তর সঠিক নাই, 1 নম্বর। 2 নম্বর হলো জটিল। আবার যদি আপনি 367 ধারাটা নিয়েও পড়াশোনা করেন, তাইলেও এই সময় এটা খুব মুশকিল হয়ে যাবে। এখানে ছোটর মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। গয়ের প্রশ্নটা কি? আমরা 4টা প্রশ্ন পাঠিয়েছি রায় থেকে, তার মধ্যে 4 নম্বর 14 গতে হইল মৃত্যুদণ্ড আরোপের ক্ষেত্রে রায় ঘোষণার পর, মৃত্যুদণ্ড আরোপের ক্ষেত্রে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয় কি? অর্থাৎ ফৌজদারি আদালত কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছে। এখন মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর বিচারিক আদালতের অর্থাৎ ফৌজদারি আদালতের করণীয় কি? ফৌজদারি আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ডের রায় দেয়, তাহলে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে বিচারিক আদালতের করণীয় কি? এইটার উত্তর কত ধারায় হবে? আর রায় পরিবর্তন করা যায় কিনা এইটাই বা কত ধারায় হবে? এই গয়ের উত্তর হবে 367 ধারায়। 368 হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশ, আর রায়ের পরিবর্তন হচ্ছে 69 আর একটা ধারা পরে। তাহলে আগে 2টা প্রশ্ন একটু মেমোরিতে কাজ করান। একটা প্রশ্ন মেমোরিতে না নেওয়ার আগে কিন্তু আর একটা প্রশ্নে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে আমি যে 2টা উত্তর দিয়েছি, রায়ের সংজ্ঞা আর রায়ে কি কি বিষয় থাকে, আপনাদেরকে এখন 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে আগে এই 2টো প্রশ্নকে নিজেদের মেমোরিতে বা হৃদয়ে ধারণ করেন। আর স্যার, আমি আর একটা কথা বলি ফাঁকে দিয়ে। স্যার, কি কথা বলেন? যে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো দিয়েছিলেন স্যার, একটু ধরাই দিলে একটু ভালো হতো স্যার। 15-20 মিনিট একটু গ্যাপ হয়ে গেল। কি প্রশ্ন বলেন? প্রশ্নগুলি ধরিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, মানে বিস্তারিত দরকার নাই স্যার। ওই যে সরকারি কার্যবিধি, মানে সরকারি আদালত কয় প্রকার, তারপরে কার্যবলী, দণ্ড, এগুলো আর কি স্যার।
ঠিক আছে। এই পেশায়, যে পেশায় আপনারা আসতে চাচ্ছেন, আইন পেশায়, এই পেশায় কিন্তু ভালো হইতেই হবে। এই যে এতদিন পড়াশোনা করেন নাই, সারা বছর পড়াশোনা করেন নাই, এখন শেষ পর্যায়ে এসে কিন্তু 28 তারিখ পরীক্ষা, শেষ পর্যায়ে এসে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হইল। পড়াশোনা না করে পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ স্যার ভালো আগে আপনাকে বুঝিনি হইতেই স্যার। হইল। এখন তো বুঝে গেছেন, এই জন্য ভবিষ্যতেও যে যায় কথাই বলুক, যে যত কথাই বলুক, উকিল হওয়ার পরেও প্রচুর পড়াশোনা করবেন। আর নাইলে কিছুদিন যাওয়ার পরে এইটাও আবার মনে হবে যে পড়াশোনা ছাড়া ওকালতি করা যাবে না, পড়াশোনা ছাড়া ওকালতি করা যাবে না। যে আপনি সৎ বা অসৎ, যে আইনজীবী হন না কেন, দুই আইনজীবীকেই পড়াশোনা করতে হবে। একটা অসৎ আইনজীবী, সে ব্যাকডোর দিয়ে তদবির করে না, অনেক কিছুই করছে, কিন্তু এজলাসে এসে তো তাকে কথা বলতে হবে, তার মক্কেলকে জেরার সম্মুখীন হইতে হবে, পুলিশকে টাকা পয়সা দিয়ে রিপোর্ট নিয়েছে, এইটাও তো প্রশ্নবিদ্ধ হবে, এইটার উপরে পুলিশকেও প্রশ্ন করা হবে। তাহলে টাকা পয়সা দিলেও যদি ভালো কিনে পাল্লায় পড়ে, তাইলে ওই রায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য পড়াশোনা করে যাইতে হবে। আগে ছোট প্রশ্নের উত্তরটা দিই, তারপর আমরা প্রথম অধ্যায়ে আবার ফিরে যাবো, যেটা কামরুল হাসান ম্যাডাম প্রস্তাব করেছেন। ছোট আগে একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হলো রায় পরিবর্তন করা যায় কিনা। এই প্রশ্ন স্যার যদি কারণে আসে, ভুল হলে তাহলে প্রথমে আপনি কারণ বলবেন যে ফৌজদারি কার্যবিধি 1898 বা ইংরেজি আইনের নাম সাল সহ লিখে বলবেন এর 369 ধারায় রায় পরিবর্তন করা যায় কিনা এ সম্পর্কে বিধান রয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে সহজ করার জন্য প্রত্যেকটা উত্তরই শুরুটাই করে দিচ্ছি, যে প্রশ্নটা এইটার বিধান কোথায় আছে। তাহলে রায় পরিবর্তন করা যায় কি যায় না, এটা কিন্তু আপনি আগেই উত্তর দিবেন না। আইনে আর ইসলামে একটু ধৈর্যের কথা বলা আছে, ধৈর্য ধরতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। এই জন্য উত্তর দেওয়ার জন্য আগেই প্রশ্ন কমন পড়ে গিয়েছে, আগেই উত্তর লেখা শুরু করলেন, এরকম না। আগে আইনটা দেখাই দিবেন কোথায় আছে, যে রায় পরিবর্তন করা যায় কি যায় না, ফৌজদারি মামলার রায় পরিবর্তন করা যায় কি যায় না, এই সম্পর্কে বিধান আছে 369 ধারা। 369 ধারা যদি বলে পরিবর্তন করা যাবে তাইলে যাবে, আর 369 ধারা যদি বলে দেয় যাবে না, তাইলে যাবে না। তাহলে 369 ধারা কিন্তু বলেছে একটা শর্ত সাপেক্ষে, যে রায় সংশোধন করা বা পরিবর্তন করা যাবে, তবে কখন? স্যার করণিক ভুল হলে। করণিক ভুল হয়। আর কি কোনো কন্ডিশন আছে? এই দুইটা কন্ডিশন নিজের ভাষায় যা পারবেন লিখবেন। স্যার এমসিকিউর মধ্যে শুধু এই লাইনটাই পড়ছি, আদালত রায় পরিবর্তন করবেন না, তবে করণিক ভুল হলে মানে বিচারক পরিবর্তন করতে পারবে। এই লাইনটাই পড়ছিলাম স্যার। আচ্ছা, এই লাইনটাই করছিলেন। এটা এরকম যদি এমসিকিউ থেকে কিছু কমন পেয়ে যান, যা পারেন সেটাই লিখে দিবেন, মানে একদম কিছু না লেখার চেয়ে কিছু লেখা তো উত্তম।
তাহলে এখানে মূল বিষয়টা হলো যে কোনো আদালত রায় স্বাক্ষর করার পর রায় করে ফেলছে, আদালত মানে কিন্তু বিচারক। কারণ কয়নি আদালতের সংজ্ঞা পেয়েছেন, সেখানে দেখেছেন আদালত বলতে জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝায়। তাহলে আদালত মানে বিচারক। তাহলে কোনো আদালত রায় স্বাক্ষর করার পর কেরানির ভুল সংশোধন করা ব্যতীত তা পরিবর্তন বা পুনর্বিবেচনা করবেন না। অর্থাৎ কেরানির ভুল, এই ভুল সংশোধন করা ব্যতীত তা আর অন্য কোনো বিষয় পরিবর্তন করবে না। তাহলে কি দাঁড়াইলো বলেন কথাটা? কি দাঁড়াইলো কথাটা? তিনশো 69 ধারাটা একটু বের করতেছি, এখান থেকে সহজ কথাটা বলে দেই, এটাই আপনারা লিখে নেন। এই সহজ কথাটাই পরীক্ষার খাতায় লিখবেন। এই কথাটাই বলছে যে কোনো আদালত রায় স্বাক্ষর করার পর করণিক ভুল ছাড়া, সংশোধন বা পরিবর্তন ছাড়া আর অন্য কোনো পরিবর্তন করবেন না। এবার সহজ করে পাঠাই দিই নোটটা, আর আপনারা ধারাটা মুখস্থ করতে থাকেন। এগারো, এগারো। 2 মিনিট সময় লাগবে, আপনারা যে উত্তরগুলি পাঠিয়েছি সেগুলি করতে থাকেন। চোদ্দোর ঘ নোটটা পাঠাচ্ছি।
পেয়েছেন কিনা কামরুল ইসলাম, এটা উত্তর দেখেন। এইটাই হলো উত্তর। এখানে কি বলতেছে দেখেন, 369 ধারায় বলা হয়েছে যে কোন আদালত রায়ে স্বাক্ষর করার পর, এই কথার দ্বারা বোঝা যাচ্ছে শেষের কথাটা, অর্থাৎ স্বাক্ষর করার পূর্ব পর্যন্ত রায় পরিবর্তন করা যায়। তাহলে আপনাকে প্রশ্ন করছে রায় পরিবর্তন করা যায় কিনা। এখন প্রশ্নের মধ্যে কিন্তু রায় স্বাক্ষর করার পর এই প্রশ্ন কিন্তু করে নাই, প্রশ্ন করেছে রায় পরিবর্তন করা যায় কিনা। তাহলে আমার উত্তরটা হবে এই যে জজ বা প্রিজাইডিং অফিসার, আদালত রায়ে স্বাক্ষর করার পূর্ব পর্যন্ত সংশোধন করা যায়, কিন্তু একবার যদি স্বাক্ষর করে ফেলে তাহলে ক্লারিক্যাল মিস্টেক ছাড়া, করণিক ভুল ছাড়া বা ক্লারিক্যাল মিস্টেক এইটা সংশোধন বা পরিবর্তন করা ছাড়া আর কোনো বিষয়ে সেটা সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে আপিল করতে হবে, আপিলের সুযোগ তো আছেই। কাজেই আসল উত্তরটা হচ্ছে যে ভাষায় লেখেন না কেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আপনি এটাও লিখতে পারেন যে রায়ে স্বাক্ষর হওয়ার পূর্বে আদালত যে কোনো সময় রায়টাকে পরিবর্তন সংশোধন করতে পারে বা পুনর্বিবেচনা করতে পারে। কিন্তু একবার যদি স্বাক্ষর দিয়ে দেয় রায়ের মধ্যে, তাহলে রায়ের করণিক ভুল ছাড়া অন্য কোনো ভুল পরিবর্তন করতে পারবে না। এই হলো মূল কথাটা। বলেন মুনি আক্তার, ফৌজদারি আদালত কি রায় সংশোধন করতে, পরিবর্তন করতে পারে? পরিবর্তন না এসে, আমি 3টা শব্দই কিন্তু প্রশ্নের মধ্যে দিয়েছি, পরিবর্তন না এসে যদি সংশোধন আসে, সংশোধন না এসে যদি পুনর্বিবেচনা আসে, তাহলে কিন্তু একই উত্তর হবে। এখানে আমি 3 শব্দ ব্যবহার করেছি, সংশোধন, পরিবর্তন, পুনর্বিবেচনা। পরিবর্তনে যে আসবে এর কোনো মানে নেই, কারণ নাই। পুনর্বিবেচনা করতে পারে কিনা এটাও প্রশ্ন আসতে পারে, বা রায় সংশোধন করা যায় কিনা, তাইলেও বলবে যাবে। রায় সংশোধন, পরিবর্তন, পুনর্বিবেচনা করা যাবে। সিগনেচার আদালতের স্বাক্ষর দেওয়ার আগ পর্যন্ত, এটা ঠিক উইলের মতন। মুসলিম আইনে যেমন উইল আছে, উইল কারী কিন্তু তার মৃত্যুর পূর্বে যে কোনো সময় উইলটাকে বাতিল করতে পারবে। এবার যদি মারা যায় উইলকারী, বলেন। রায় তো পরেই তো রায় নির্ধারিত হয়, স্বাক্ষর দ্বারা কি রায়টা কি এটা হয় চূড়ান্ত বলে গণ্য হয়? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। মানে রায় যখন ইয়ে করে তখন স্বাক্ষর যখন হয় তখনই তো রায়টা মানে পূর্ণাঙ্গ রায়। হ্যাঁ, রায় আর স্বাক্ষর স্বাক্ষর না দিয়ে দিল, করলে কি রায়টা হয় সেটা বলতেছিলাম। না স্বাক্ষর তাহলে না করল, না না, এটা এটা আইন কথার কথা। আপনি বিচারক, আপনি বিচারক, আপনি বিচারক। বিচারকরা তো সাধারণত রায় কিন্তু লেখে বাসায় অথবা খাস কামরায়। বিচারক যে জায়গায় বসে বিশ্রাম করে ওই জায়গাটাকে বলা হয় খাস কামরা। বাসায় যদি রায় লেখার সুযোগ না থাকে তাহলে সাধারণত খাস কামরায় বসে রায় লেখে। এখন মনে করেন রায় লেখছে, রায় লেখে রায়টা ঘোষণা করবে আগামীকাল সকালে, আগামীকাল সকাল 10টায় রায় ঘোষণা করবে।
এখন রাতেই সে ভুলটা বুঝতে পারছে যে আমার রায় একটা ভুল রয়ে গেছে, তাহলে এই ভুলটা কি এখন সকাল হওয়ার আগে সংশোধন পরিবর্তন করতে পারবে না? পারবে না। এখনো কিন্তু স্বাক্ষর করে নাই, পারবে কিনা? স্যার কিন্তু এই পারবে স্যার, প্রশ্নটা পারবে। আসছে স্যার, এখানে কি আমরা হ্যাঁ বা না বলবো? রায় পরিবর্তন করা যায় কিনা? রায় পরিবর্তন করা যায় কিনা এখানে জি। যায় না, একদম অ্যাবসলিউট ভাবে কোনোটাই বলা যাবে না। আপনি যদি বলেন পরিবর্তন করা যায়, তাইলে তো উত্তর ভুল হবে, কারণ রায় ঘোষণার পর স্বাক্ষর করার পর তো যাবে না, ক্লারিক্যাল স্যার, মিস্টেক। আবার যদি বলেন যায় না, কাজে এখানে আমার উত্তরের মধ্যে কিন্তু যায় না কোনোটাই বলি নাই, বরং আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে রায়ে যদি স্বাক্ষর হয়ে যায়, স্বাক্ষর হওয়ার পরে আদালতের স্বাক্ষর হওয়ার পরে করণিক ভুল ছাড়া আর পরিবর্তন করা যাবে না কোনো বিষয় নিয়ে। অর্থাৎ স্বাক্ষর করার পূর্বে আপনি যদি যাই বলার বেশি ইচ্ছা হয় যে আমি যাই দিয়ে উত্তর বলবো, তাহলে আপনি একটা কথাই বলবেন যে রায়ে আদালতের স্বাক্ষর হওয়ার পূর্বে রায়টাকে পরিবর্তন করা যায়, কিন্তু পরে সাধারণত যাবে না। পরে শুধু যাবে একটা ক্ষেত্রে, সেটা হলো করণিক ভুলটা পরিবর্তন স্যার করা আমরা যাবে। যাই না, তবে করণিক ভুল হলে ওই কথাটা ঠিক। ঠিক আছে স্যার, অতটুকু। আপনার প্রশ্ন শিখে নেব। হ্যাঁ, ঠিক আছে। এমসিকিউ মানে ছোট বিষয়ে, ডিটেলস পড়াশোনা তো লিখিততে। এখন আসেন শেষ একটা প্রশ্ন, তারপরে অল্প কিছু সময় আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। মৃত্যুদণ্ড নিয়ে কি একটা প্রশ্ন যেন ছিল? মৃত্যুদণ্ড সম্পর্কিত প্রশ্ন স্যার কি? মৃত্যুদণ্ড আরোপের ক্ষেত্রে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয়। করণে আপনার ওই তিনটা প্রশ্ন একটু দেখতে থাকেন, আমি 2 মিনিটে এটা কিভাবে সহজ করা যায়, কোন ভাষায়, সেটা চিন্তা করে তারপরে এটা পাঠাচ্ছি। আর আপনারা এই তিনটা প্রশ্ন, রায়ের সংজ্ঞা, রায়ের বিষয়বস্তু, রায়ের বিষয়বস্তু আর রায় পরিবর্তন, প্রশ্ন কিন্তু এখানে এত বড় আকারে মনে রাখতে যায় না। রায়ের সংজ্ঞা, রায়ের বিষয়বস্তু, রায় পরিবর্তন, এই তিনটা বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা পড়াশোনা করেছি। রায়ের সংজ্ঞা, রায়ের বিষয়বস্তু আর রায় পরিবর্তন বা সংশোধন বা পুনর্বিবেচন। চ্যাপ্টারটা কিন্তু কঠিন না, কিন্তু যদি পরীক্ষায় চলে আসতো আর আপনি না পড়ে যাইতেন হলে, আইনের উত্তর তো না পড়ে কোনো অবস্থায় দেওয়া যাবে না, সেটা কখনোই সঠিক উত্তর হবে না। অল্প কিছু হইলেও ধারণা থাকতে হবে। স্যার সত্যি কথা বলতে আপনি আজকে টপিকটা পড়াইতেছেন রায়, আর ওটা ধরি নাই, করিও নাই। এত কঠিন তো না চ্যাপ্টারটা।
চ্যাপ্টার কি এত কঠিন? স্যার ওই যে এমসিকিউ তো পড়ছি, এখন আপনি একটু বুঝাই দিচ্ছেন, স্যার মাথায় এসে গেছে, আসলে লিখতে পারবেন ইনশাল্লাহ, হুম। কিন্তু পড়ি নাই। না, না পড়ে যাওয়াটা একটা বিরাট বোকামির কারণ হবে। কারণ কষ্ট তো শেষ প্রান্তে এসে আপনারা কষ্ট করতেছেন, একদম শেষ মোহনায় দাঁড়িয়ে কষ্ট করতেছেন। ঠিক আছে, এই কারণে ধরেন আপনি 10টা অধ্যায় পড়লেন আর 2-1টা অধ্যায় পড়লেন না, যে 2-1 অধ্যায় পড়লেন না সেই 2-1টা অধ্যায় আসলো। আজকে কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ তালিকা দিয়েছি, তাও তালিকা থেকে একটা বাদ পড়েছে, এইটা একটু পড়ে নিয়েন। সেটা হলো হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। 5 মিনিট পড়লেই, জি স্যার, এটা পড়ছি স্যার। 5 মিনিটের বেশি অন্তর্নিহিত 561। ক্ষমতায় আর আলোচনা নাই। হ্যাঁ, 561 না 61 ক? 61 এ। শুধু 561 এ। স্যার ইংলিশে বলছি ক। ওইটা ওইটা একটু দেখে রাখেন। কিছু অধ্যায় জি আছে স্যার। ভালো করে দেখবেন, আর কিছু অধ্যায় আছে একবার হইলেও দেখে যেতে হবে। বিপদের সঙ্গী, এই বিপদের সঙ্গী এরকম কিছু স্যার ঈদ আইসা তো স্যার পড়ার ফ্লোটা কমাই দিল স্যার, হ্যাঁ পড়তে পারতেছি না। মানে সামনে ঈদ, স্যার গ্রামে আসা, তার পড়াশোনা একদম হচ্ছে না। অসুস্থ হওয়ার ভান করেন, অসুস্থ হওয়ার ভান করে পড়ে থাকেন, আর ওই সুযোগে ঘরে থেকে পড়াশোনা করেন। আবুল হায়াত ক্যান্সার হয়েছে, প্রোগ্রামে এসে একটা পুরস্কার পেয়েছে ওনার ওয়াইফকে। কর্ণফুলী গার্ডেন বিল্ডিং এ আবুল হায়াত থাকে, একই বিল্ডিং এ বুলবুল আহমেদ থাকতো। আবুল হায়াত থাকে এখন, বিপাশা হায়াত, তৌকির, ওরা প্রায় আসে। এই বিল্ডিং এর আবার সেক্রেটারি হচ্ছে বিএনপির আইনজীবী গোলাম মোস্তফা। ওনার বাসায় আমি প্রায় যেতাম। এবং এই আবুল হায়াত আর একদিন একটা স্টেজে উঠে বলছে যে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে 2টা বিষয় আমাদের মনে হবে, একটা হলো ভালোবাসা, আর একটা বিষয় হলো, উনি বলছে অভিনয় আর কি, যেহেতু উনি অভিনয় জগতের লোক। আর আমাদেরও জীবনের শেষ মুহূর্তে 2টা বিষয় চিন্তা করতে হবে, বা হিসাবে দেখবেন এই 2টা বিষয় পাওয়া যাবে। এক হলো ভালোবাসা, পৃথিবী ছেড়ে তখন যেতে ইচ্ছা করবে না। মায়া, ওই সময় যাদেরকে প্রকৃত অর্থে আপনি ভালোবাসেন বা আপনাকে ভালোবাসে তাদের কথা বারবার, তাদের রেখে যেতে কষ্ট হবে। এই ভালোবাসাটা মনে থাকবে জীবনের শেষ প্রান্তে। আর একটা হলো আইন মনে থাকবে আমাদের, কারণ সারাটা জীবন কিন্তু আমরা আইনের মধ্যেই থাকলাম। ল পড়া শুরু করছেন, ল পাস করেছেন, 5-7 বছর লেগেছে, এরপর আবার 3-4-5 বছর অ্যাডভোকেট হইতেছেন, এরপর সারা জীবন আইন নিয়ে প্র্যাকটিস করবেন। এখানে
জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু আইনের এই জগৎ, এই আইনের কথাটাই মনে হবে। আবুল হায়াতের মনে হয়েছে শিল্প বা নাটক। আবুল হায়াত একজন অসাধারণ জ্ঞানী মানুষ, কথাবার্তা বলছি, সব বিষয়ে ওনার ভালো জ্ঞান আছে। আমি কোরবান ঈদের ছুটিতে আপনাদের জন্য মানে সংক্ষিপ্ত নোট করে দিব আর কি। যে সকল প্রশ্ন পড়তে পারবেন না বা পড়েন নাই, এইগুলি এক নজর দেখে নেবেন। প্রত্যেকটা প্রশ্ন 2-3 মিনিট পড়লেই মোটামুটি ভাবে ধারাটা মুখস্থ থাকলে বাকি কথা সংক্ষেপে 2-1 কথা লিখবেন, উত্তরটা হয়ে যাবে। স্যার আপনি ড্রাফটিং দিতে পারি নাই, কারণ হলো অতিবৃষ্টি, আর এখন তো আসলে সবাই অনেকে বাড়িতে চলে গিয়েছে। আমি যে যাতে ক্লাস নিচ্ছি, এটা আমার বাসা, এখান থেকে 10 মিনিটের রাস্তা রামপুরা, ওইটা রামপুরা, ওই জায়গায় হলো আমার ল চেম্বার। সমস্যা হলো বাসায় ল্যাপটপ, কিন্তু প্রিন্ট হলো অফিসে চেম্বার আমার টেবিলেই। এখন ওইখানে বৃষ্টির কারণে আর এই মুহূর্তে ল চেম্বারের প্রয়োজন না থাকায় আর কি কাজকর্ম ফোনে করে ফেলছি, অথবা যেখানে কাজ সেখানে গিয়ে করেছি। এই জন্য কালকে সকালে একটা প্রোগ্রাম আছে আমার, সকালে ওখান থেকে কিছু ফাইল আর একটা বই নিয়ে আসতে হবে, বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক ফাইল আর বই আনার কারণে ওইখানে সকালে কালকে প্রবেশ করতেই হবে, আল্লাহ বাঁচিয়ে রাখে। ওইখানে গিয়ে আমি প্রিন্ট দিয়ে দিব। তুষার সাহেবের মেসেজটা আছে আমার কাছে। আপনারা এইগুলো নিয়ে চিন্তা করতেছেন কেন? আমি এটাকে সংক্ষিপ্ত করাকালীন কিন্তু আপনাদের কাজ হলো প্রশ্ন যে 3টা দিয়েছি, উত্তরও দিয়েছি, সেইটা মুখস্থ করেন। পাঠানোর পরে কিন্তু আমি আপনাদেরকে কঠোরভাবে জেরা বা জিজ্ঞাসাবাদ যেটাই বলেন, এইটা শুরু করবো আর কি, যাতে এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমাদের রায় কমপ্লিট। স্যার গ্রামে যাবেন না স্যার? হ্যাঁ, টাঙ্গাইল যাবেন না স্যার গ্রামে ঈদ করতে? ঈদ তো 2.5 দিন, ঈদের ঠিক পরের দিন যাব সকালে আর কি, ভোরে একটা ট্রেন আছে। ঈদের দিন আর তারপরের দিন থাকবো, তারপরের দিন ফিরে আসবো। প্রশ্নটা কি এটাই ছিল কিনা দেখেন তো। মৃত্যুদণ্ড আরোপের ক্ষেত্রে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয় কি? জি স্যার। এই যে বিচারিক আদালতের করণীয়টা বলি। বিচারিক আদালতের প্রথম করণীয় হইল মৃত্যু দেওয়ার সময় নির্দেশ থাকবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে তার গলায় ফাঁসি ঝুলিয়ে রাখবে।
তাহলে এখানে বলছে মৃত্যুদণ্ড আরোপে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয় কি? প্রথম করণীয় হইল যে তাকে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে, মৃত্যুদণ্ডে জজের তো খারাপ লাগবে, কারণ জজ বিচারক সেও তো একজন মানুষ, তার হাত দিয়ে তার কলম দিয়ে একজন মানুষের মৃত্যুদণ্ড লিখেছে, এটা কিন্তু সে তো অপরাধী। খুবই ট্র্যাজেডি বা কষ্টদায়ক একটা বিষয়। এই জন্যে কি করণীয় দেখেন, আসলে পাশ করা কিন্তু লিখিততে এত কঠিন না। একটা কথা খালি মনে রাখেন, তাইলেই হবে, যে বিচারক কোনো আসামিকে যদি মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপিল করবেন কিনা, আপিল করার ইচ্ছা আছে কিনা, এই কথাটা তাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? এবং কত দিনের মধ্যে আপিল করবে সেই কথাটা জানাবে। এই হলো উত্তরটা। এই উত্তরটা এখন যে ভাষায় লেখেন না কেন তাইলেই হবে। লেখার ক্ষেত্রে কোনো ভয় পাবেন না। দুইটা কারণে ভয় পাবেন না। একটা কারণ হলো যে আমরা যদি উত্তর একটা ভুলও লিখি তাহলে আমাদের কি কোনো জেল ফাঁসি আছে? ভুল উত্তর দেওয়ার জন্য তো আর কোনো জেল ফাঁসি নাই। কাজে একটা সাহস নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু মুক্তিযোদ্ধাদের মূল পুঁজি ছিল সাহস। এছাড়া দুই একটা ভাঙা বন্দুক ছাড়া কিছুই ছিল না। আর পাকিস্তানি সৈন্যদের হাতে, সেনাবাহিনীর হাতে কি ধরনের আধুনিক অস্ত্র ছিল, আবার আমেরিকা তাদেরকে সাহায্য করেছে আধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে। তাই শুধু সাহসের কারণে কিন্তু ৭১ মুক্তিযোদ্ধারা জয়লাভ করেছে। স্যার আপনাকে এখানে ধারা মেনশন করবো না? অবশ্যই করবেন। আমরা তো বলেই দিলাম ৩৬৭। তাহলে মৃত্যুদণ্ড দেওয়ার পরে একজন বিচারক বা আদালতের করণীয় কি? ৩৬৭ ধারায় এটার বিধান আছে। স্যার ৩৭১ স্যার কি বলা আছে স্যার? বলবো স্যার আপনি যে কথাটা বললেন স্যার, মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলে রাখতে হবে, এটা তো স্যার ৩৬৮-র মধ্যে লেখা। ৩৬৮-১-এ ৩৬৯-এ তাহলে দেখেন ৩৬৭-৩ দেখেন তো স্যার ৩৬৯ রায় পরিবর্তন করবে না করণিক ভুল হলে ওইটা। আর ৩৭১-এ আচ্ছা, আমি হচ্ছে গেজেট স্যার দণ্ডিত আসামিকে জানাবেন যে কত দিনের মধ্যে আপিল করতে পারবে মৃত্যুদণ্ড দণ্ডিত আসামিকে। গেজেটটা বের করি, তাহলে সঠিকতাটা পাওয়া যাবে। চ্যাপ্টারটা হচ্ছে ৩৬৬ থেকে ৩৭৩। এর মধ্যে
তুষার সাহেব কত বলছেন? স্যার 371 স্যার, 371 3 আছে। 371 ঠিকই আছে, 371 আমি যে কথাটা উত্তর আনতে চাচ্ছিলাম, এই আর আপিল করলে কত দিনের মধ্যে আপিল করতে পারবে এই বিষয়টা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে জানাবে। আর বাকি যে কথাবার্তা, এই যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হোক বা না হোক, এগুলি কিন্তু গৌণ কথা। এই প্রশ্ন আপনাকে করেছে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে। প্রশ্নটা হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে তার করণীয় কি। আর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হোক মৃত্যু না, এগুলো তো সে রায়ের মধ্যেই লিখে দিবে। কিন্তু প্রশ্ন কিন্তু হচ্ছে মৃত্যুদণ্ডের রায় লেখার পরে, রায় দেওয়ার পরে আদালতের করণীয় কি, এটা আমরা দেখতেছি 371 আছে। কপিটা আমি পাঠিয়ে দিতেছি 371 আমার এখানে। না, 2 তো বাতিল, বেশ কিছু 71 পুরাটাই পাঠাইলাম, দেখেন পেয়েছেন কিনা। পেয়েছেন? ওই যে 2 যেটা বললেন কামরুন্নাসা ম্যাডাম, এটা তো বাদ দেওয়া হয়েছে আর কি, মানে বাতিল, ওমিটেড, বা এটা রিপিল্ড হয়ে গেছে। কিন্তু এই যে করণীয়টা, এটা হলো জাস্ট 171 3 আছে। এখানে দেখেন কি আছে 3-এ, যখন কোনো দায়রা জজ কোনো আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন, তখন উক্ত দায়রা জজে আরো জানাইবেন যে সে আপিল করতে চায় কিনা, চাইলে কত দিনের মধ্যে আপিল করতে পারবে সেটাও তাকে জানাই দিবে। কারণ উকিল কিন্তু অনেক সময় এটা বলে না, উকিল সময়টা বলে না, বা মক্কেলও জানতে চায় না, আসামিও জানতে চায় না। এই জন্যে এইখানে এই আইনের 371 ধারার 3 উপধারায় একজন দায়রা জজকেই এই দায়িত্বটা দিয়ে দিয়েছে যে আপনি যখন কাউকে মৃত্যুদণ্ড ঘোষণা করবেন, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আসামি যদি থাকে, আর যদি ভারত পালিয়ে থাকে তাহলে তো ভিন্ন কথা। তাহলে আসামিকে বলবেন যে তুমি আপিল ইচ্ছুক কিনা, যদি আপিল করো তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সময় কতদিন, কয়দিন সময় বলেন, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদিকাল কতদিন? 7 দিন। 7 দিন। 7 দিন কত অনুচ্ছেদে বলছে তামাদি আইনের? 150। কামরুল হাসান ম্যাডাম কিন্তু পাশ করার পরে একটা একাডেমি করে কিছু শিক্ষা, প্রকৃত শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কারণ আপনি মোটামুটি ভালো জেনে ফেলছেন, পরে আপনার স্মৃতিতেও থাকে, অনেকের চেয়ে ভালো পড়াইতে পারবেন। তাহলে এখন আমাদের প্রশ্নটা সহজ হয়ে গেল। দেখেন, যদি এই প্রশ্নটা এখন আসে 3 নম্বর এই গ প্রশ্নটা আর কি, যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে বিচারকের করণীয় কি, বা সে কি করবে, তাহলে বলবেন কি করবে, এটার উত্তর আছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 371 ধারার 3 উপধারায়। এটা দিয়ে কিন্তু শুরু করতে হবে, যে তার করণীয় কি সেটা আছে ফৌজদারি কার্যবিধি 1898 371 ধারার 3 উপধারায়। তারপর নিচে প্যারা করে লিখবেন, আমরা যেভাবে যে স্টাইলে লিখি, যে 371 ধারার বিধান অনুযায়ী কোনো দায়রা জজ কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে একটা বিষয় জিজ্ঞাসা করবে আর একটা বিষয় তাকে জানাবে।
একটা বিষয় জিজ্ঞাসা করবে যে তুমি আপিল করতে ইচ্ছুক কিনা। যদি বলে ইচ্ছুক, তাহলে হয়তো বিচারক যদি দরদি হয়, উদার হয়, তাহলে বলবে যে তোমাকে এইভাবে আপিল করতে হবে। আর যদি সমাজজীবীর মাধ্যমে তুমি একটা আপিল করে নিও, কারণ কেউই চায় না কারো প্রাণ নাশ করতে। এই জন্য তুমি আপিল করে নিও। আর আপিল করার ক্ষেত্রে তুমি কিন্তু সময় পাবা আজকে এই রায়ের তারিখ থেকে 7 দিন। যদিও তামাদি আইনে 12 ধারায় কিছু সময় মওকুফের কথা বলছে। তামাদি আইন 1908-এর 12 থেকে 16 ধারায় তামাদির মেয়াদ গণনা থেকে কোন কোন দিন বাদ যাবে তার বিধান আছে 12 থেকে 16 ধারায়। এই তামাদি আইনের 12 ধারায় বলছে একটা রায়ের নকল পেতে যে সময় লাগে সেই সময়টা বাদ যাবে। কারণ মৃত্যুদণ্ডের রায় আজকে দিল, আজকে হলো 5 জুন 2025। এই তারিখে যদি রায় হয় তাহলে আজকের তারিখ থেকে 7 দিন, এটা হলো সাধারণ কথা আমাদের আইনের। কিন্তু ব্যতিক্রমের কথা হলো এই আসামি পক্ষ কিন্তু এখন এইটার রায়ের জন্য হাইকোর্টে যে আপিল করবে, আপিল করতে গেলে কিন্তু দায়রা জজ আদালতের রায়ের সার্টিফাইড কপি লাগবে, জাবেদা নকল, হুবু নকল, অবিকল নকল। এই অবিকল নকলের জন্য দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার যেদিন দরখাস্ত করবেন ওই দিনই তো আর সার্টিফাইড কপি দিবে না, 7 দিন, 15 দিন, 1 মাস সময় নেবে। যেই দিন আপনি রায়টা সার্টিফাইড কপিটা পাবেন ওই তারিখ থেকে 7 দিন। এটা কেন বলি, কারণ হলো পরিপূর্ণ উত্তর কিন্তু দিতে হবে। এখন আপনাকে যদি লিখিত পরীক্ষায় প্রশ্ন করে, এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন করে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিন, তাইলে জাস্ট 7 দিন বলবেন, হয়ে যাবে। কিন্তু লিখিত তো ডিটেলস পড়া, ডিটেলস লেখা। এইখানে যদি প্রশ্ন করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিন, তাইলে তামাদি আইনের যে অনুচ্ছেদে এটা বলা আছে, অনুচ্ছেদটা কামরুল হাসান ম্যাডাম বলছেন, এই অনুচ্ছেদ অনুযায়ী বলবেন 7 দিন। এই 7 দিন লেখার পরে কিন্তু প্যারা করতে হবে, প্যারা করে বলতে হবে তবে তামাদি আইনের 12 ধারার বিধান অনুযায়ী এই 7টা দিন গণনা হবে বা অতিরিক্ত সময়গুলি বাদ যাবে। কোন সময়টা বাদ যাবে? রায়ের নকল পেতে যে সময়টা ব্যয় হবে, তাহলে এই সময়টা বাদ যাবে। পনেরো মিনিট বিরতি দিলাম, রায়ের চ্যাপ্টারটা মাথা থেকে নেমে যাক। একটা চ্যাপ্টার কিন্তু আর একটা চ্যাপ্টারকে গিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। আইনের বিষয়গুলি এরকমই। 15 মিনিট বিশ্রাম, 15 মিনিট পরে আমি লাইনে আসব, 12টা পর্যন্ত লাইনে থাকব। এই 30 মিনিটের মধ্যে কামরুন হাসান ম্যাডাম একটা দাবি করেছে প্রাথমিক বিষয়। প্রাথমিক বিষয় বলতে কোন চ্যাপ্টারটা বুঝাইছেন? এটা আমি যে 16টা অধ্যায় দিয়েছি সেই 16টা অধ্যায় আপনাদের গ্রুপের সামনে নিয়ে আসলাম। সবাই এক নজর দেখেন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, গঠন, শাস্তিদানের ক্ষমতা। এটা কি প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছিল? দ্বিতীয় অধ্যায়ের তো প্রশ্ন ব্যাংক দেওয়ার কথা। এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ব্যাংকটা সামনে আবার দিলাম, দেখেন। এই জন্য যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্ন থেকে কামরুন হাসান ম্যাডাম একটা প্রস্তাব করেছে যে প্রশ্নগুলো যাতে আমি একটু বুঝিয়ে দিই, কারণ অনেক সময় একই প্রশ্ন, মানে উত্তর একই কিন্তু প্রশ্ন ভিন্ন।
বা আমি যা জানি সেই জানা থেকেই কিন্তু নতুন আর কিছু না লিখে ওই জানা কথা থেকেও কৌশল খাটিয়ে লিখে এসে সেটা পাশ করা যায়। এই কৌশলটা কিন্তু কামরুল ইসলাম ম্যাডাম জানতে চাইছে আমার কাছে। তাইলে হবে কি, এই দ্বিতীয় অধ্যায় কিন্তু আমি দেখতেছি টাকার ট পর্যন্ত 11টা প্রশ্ন আছে, কিন্তু আমার সাথে থেকে যদি পড়েন তাহলে মোটামুটি 4টা প্রশ্ন ভালোভাবে পড়লেই বাকি আর 7টা প্রশ্ন পড়তে হবে না। 4-5টা প্রশ্ন পড়লেই ওই জ্ঞানটা দিয়েই বাকি সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাতে কিন্তু আপনাদের এই মুহূর্তে সাশ্রয় হবে। আর আমাকে সাথে নিয়ে না পড়লে আপনাকে পৃথক পৃথক ভাবে ওই 11টা প্রশ্নই পড়তে হবে। ব্যাপক চাপে ভুগবে না। অল্প সময় আমার সম্পর্কে একটা ভালো ধারণা আমার হয়েছে যে পড়লে ছাড় পাওয়া যাবে। এই জন্য ঠিক 11:30টায় আমি লাইনে আসবো। বিরতি দিলাম আপনাদের সবাইকে। এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই জন্য এই জায়গায় ভাগটা কিন্তু এইভাবে করতে হবে। স্যার যুগ্ম হবে না? হ্যাঁ হ্যাঁ, যুগ্ম যুগ্ম দায়রা জজের ক্ষেত্রে আর কি। যখন দায়রা জজকে ভাগ করবেন, এটা সম্ভবত 9 ধারায় দায়রা জজের গঠন বলা, যে প্রত্যেক জেলায় একজন দায়রা জজ থাকবেন আর তাকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত দায়রা জজ আর আরো অন্যান্য যুগ্ম দায়রা জজ থাকবে। ওইটা তো 9 ধারায় আর কি। তাহলে আপনাকে এইভাবে ভাগটা করতে হবে। আবার মেট্রোপলিটন এলাকার বাইরে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের ভাগটাও লিখতে হবে। তারা বলেন, মেট্রোপলিটন এলাকার বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের নাম বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 নম্বর। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই তো ভুলটা হয়ে গেল কামরুন নেসা ম্যাডাম। জুডিশিয়াল সেপারেশনে এক নাম্বার হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে নাই? অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে না নাই? স্যার আছে। ওনার নামও তো নিতে হবে। আবার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন আমার একটু বলেন তো, যে এই যে মাজদার হোসেন 2007 যে মামলার মাধ্যমে দেখছেন নাকি কখনো? মাজদার হোসেন কিন্তু একটা ভালো কাজ করছে, একটু দেখা করতে পারছে। এই মামলায় কিন্তু যখন জুডিশিয়াল সেপারেশন আসলো, এখন কি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? সেপারেশনের পরে তৃতীয় শ্রেণী নাই। এখন আছে স্যার। আছে। তাহলে ম্যাজিস্ট্রেটদের ক্লাসিফিকেশন করতে গেলে করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল আর হলো এমনি জুডিশিয়াল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা?
প্রথম নাকি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাদেরকে বলা যেতে পারে সিনিয়র। আর এই যে দ্বিতীয় তৃতীয়, তাদেরকে বলা যেতে পারে শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম দিকে আপনাদের ঝামেলা হবে না, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত দুই ভাগ। তারপরে বলবেন ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার, একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম পরে বলতে হবে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার ভাগ করবেন মহানগর এলাকায় কোন কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকা বাইরে কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ছবি পাঠাই। আঠাশ তারিখে পরীক্ষার যে অবস্থা হয়েছে, এর চেয়ে ভয়াবহ অবস্থায় কিন্তু হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানকে ভয় পেয়ে মুসলমান হিসাবে যা করণীয়, আমাদের ম্যাজিস্ট্রেট আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই কপিটা আমি পাঠিয়ে দিয়েছি, দেখেন তো, ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনাদের সাথে এমসিকিউ এর কয়েকজন নিয়মিত ছাত্রছাত্রী ক্লাস করতেছে, তাদের তো এত জ্ঞান হয়নি আপনাদের মতো, এই জন্য তাদের জন্য এই ছবিটা পাঠাইলাম। এই দেখেন এখানে দুইটা ক্লাস, এরা কিন্তু সবাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বর্তমানে ঢাকা ডিসি অফিসে গেলে দেখবেন একটা ছোট রুমের মধ্যে একটা আলমিরা দেওয়া হয়েছে, একটা আলমিরা, একটা চেয়ার টেবিল আর একটা ছোট রুম দিয়ে ওইখানে বসে থাকে চুপচাপ। আর মাঝে মাঝে একটু ভ্রাম্যমাণ আদালত বা এরকম কোনো কাজকর্ম পাইলে সেখানে যায়। এই জন্য এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণত যারা এলএলবি ডিগ্রি ছাড়া, এই জন্য এখন যারা এই লাইনে আছেন তারা কিন্তু এলএলবি ডিগ্রিটা নিচ্ছেন। এলএলবি ডিগ্রি থাকলে বা শুরু থেকে যদি আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনে আসেন পরীক্ষা দিয়ে, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে মর্যাদাও বেশি, ইনকামও বেশি। প্রতিদিন 100টা জামিন করলে তার কোর্টে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার পয়সার অভাব হবে না। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শুধু এগুলি দেখে আর আফসোস করে, তার কাজটা হলো মোটামুটি ভাবে প্রশাসনিক, তাদের কাছেও বেশি লোক যায় না, ইনকামও বেশি নাই। তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে এখানে ক্লাসিফিকেশনে আনতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দুইটা ভাগ দেখাবেন। একটা ভাগ হলো মেট্রোপলিটন এলাকায়, এখানে দেখেন 3 শ্রেণীর আছে, একের মধ্যে দুইটা আর কি, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কারো যদি ইংরেজি জানার দরকার হয় ইংরেজি সহ দিয়েছি পাঠানো। আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর মানেই হলো মেট্রোপলিটন। আর ওই সাইডে দেখেন মহানগর এলাকার বাইরে, মানে আউটসাইড অফ মেট্রোপলিটন এরিয়া, এখানে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাকে বলা হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট বলতে পারে, জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন আসেন, এটা হওয়ার মাধ্যমে আমাদের একের খ, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? একই কথা 6 ধারায়, সুপ্রিম কোর্ট ব্যতীত প্রধান 2 প্রকার, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার নিম্নলিখিত প্রকার, এটা লিখে তখন 2টা ক্লাসিফিকেশনে যাবে। যদি পরীক্ষার সুযোগ থাকে তাহলে এই ছকটাই দিয়ে দিবেন, এই কারণে ছকটা পাঠাইছি, ছক সহ দিলে নাম্বার বেশি পাওয়া যাবে। এরপরের প্রশ্ন দেখেন, গতে, একের গতে, অধস্তন ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটাও কিন্তু ওই 6 ধারা একই উত্তর। আদালতকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো উচ্চ আদালত, আর একটা হচ্ছে অধস্তন, অধীনস্থ বা নিম্ন নিম্ন আদালত। এখন এই যে জজ কোর্ট, ঢাকা জজ কোর্টে যারা থাকেন, এইখানে যে ফৌজদারি আদালতগুলা, এইগুলাকেই বলা হচ্ছে অধস্তন আদালত। তাহলে এইটার ভাগও কিন্তু 6 ধারা দিয়েই। কাজে ক, খ, গ 3টাই কিন্তু একই প্রশ্ন, শুধু একই উত্তর, কিন্তু প্রশ্ন ভিন্ন। অধস্তন আদালত মানে হলো সুপ্রিম কোর্ট উচ্চ আদালত, আর জজ কোর্ট এগুলো হলো নিম্ন আদালত, মানে অধস্তন আদালত। তাহলে এখানেও তাই বলবেন যে সুপ্রিম কোর্ট ব্যতীত আমাদের বাংলাদেশে নিম্ন লিখিত অধস্তন ফৌজদারি আদালত রয়েছে, যথা প্রধান 2টা, এক হলো দায়রা আদালত, 2 হলো ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার। বলেন স্যার, ম্যাজিস্ট্রেট আদালত আমরা 2 প্রকার লিখবো স্যার, ওই যে 4টা, তাহলে স্যার আমরা বাইরে আবার 2 প্রকার লিখবো না? ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার লিখে লিখবেন, নির্বাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে আপনি আবার লিখবেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আবার নিম্নলিখিত অঞ্চল ভেদে, এলাকা ভেদে, এইভাবে বলতে হবে কথাটা, অঞ্চল বা এলাকা ভেদে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আবার নিম্নলিখিত ভাগে করা যায়, যথা মেট্রোপলিটন এলাকায় নিম্নলিখিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যথা এই 3 লিখবেন। আবার পরে গিয়ে লিখবেন মহানগর এলাকার বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ হচ্ছে, এইভাবে বুদ্ধি দিয়ে। কিন্তু আগে তো আর আগে যখন 6 ধারাটা হয়েছে, তখন 6 ধারায় কিন্তু এরকম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো পদ ছিল না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটা তো আসছে হলো 2007 সনে 1 নভেম্বর। স্যার আমি ওইটা খুঁজতেছি না স্যার। কি স্যার আমরা বলতেছিলাম, আমি বলতেছিলাম স্যার 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, হচ্ছে দায়রা আদালত আর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা কি দায়রা আদালতের কি দিব না? না, দায়রা আদালতের তো কোনো শ্রেণী বিভাগ নাই, ওইটা হলো দায়রা আদালতের গঠন আছে। যদি আপনি ওইটা কি দিব না? মানে প্রসঙ্গক্রমে উল্লেখ দিয়ে দিই আর কি। ঠিক আছে স্যার। প্রসঙ্গক্রম ক্লাসিফিকেশন এটা লিখবেন। তারপর আপনি 9 ধারার যে গঠন, 9 ধারাটা কিন্তু শ্রেণী বিভাগ না,
9 ধারার হেডলাইনটা পড়ে দেখবেন, ওইখানে হলো দায়রা আদালতের গঠন। তাহলে দায়রা আদালতের গঠনটা যদি আপনি দায়রা জানা আদালতে থাকে, কয় ধরনের জজ থাকে এটা তো 9টা ভাই, ওইটা না। হ্যাঁ হ্যাঁ, না ওটা হলো স্তর। একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। স্তর আর শ্রেণী বিভাগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এই যে দায়রা জজ আদালতে যে 3 জন দায়রা জজ থাকবেন, প্রথম স্তরের দায়রা জজ, এটা কিন্তু স্তর, স্টেজ আর কি। তাহলে স্তর প্রথম শ্রেণীর দায়রা জজ হলো দায়রা জজ, দ্বিতীয় স্তরের দায়রা জজের নাম হলো অতিরিক্ত দায়রা জজ, আর তৃতীয় স্তরের এদেরকে বলা হচ্ছে স্তর, স্টেজ আর কি। এই জন্য এইটা একটা গঠনের মধ্যে পড়ে আর কি। এই জন্য যদি আপনার জানা থাকে তাহলে এটা প্রসঙ্গক্রমে দিয়ে নিচে বলবেন আর কি, যে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 1898 ধারার বিধান অনুযায়ী দায়রা জজ আবার তিন, যথা 1 হচ্ছে দায়রা জজ, 2 হলো অতিরিক্ত দায়রা জজ, আর 3 হচ্ছে যুগ্ম দায়রা জজ। এইভাবে লিখতে পারেন। কিন্তু মূল শ্রেণী বিভাগে 6 ধারায় কিন্তু মূল শ্রেণী বিভাগ, 6 ধারায় কিন্তু দায়রা জজের কোনো ক্লাসিফিকেশন দেওয়া নাই। 9 ধারায় গিয়ে দায়রা জজের গঠনগত স্তর যেটা, সেটা বলছে। ওখানে বলছে একটা জেলায় একজন দায়রা জজ থাকবে, আর তাকে সহযোগিতা করার জন্য সরকার জজদেরকে নিয়োগ। এখন ক্লিয়ার হয়েছেন কামরুন্নাসা ম্যাডাম? এখন আসেন ঘ। এই যে এবার ঘয়ের প্রশ্ন ভুল, কিন্তু উত্তর কিন্তু 9 ধারায় আর কি। দায়রা আদালতের শ্রেণী বিভাগ, এটা কিন্তু আসলে শ্রেণী বিভাগ হবে না, প্রশ্ন হবে দায়রা আদালতের গঠন আর কি। এর পরের প্রশ্ন ঠিক আছে, দায়রা আদালতের গঠন ও এখতিয়ার আলোচনা করো। কাজে আসলে 9 ধারায় কিন্তু দায়রা আদালতের শ্রেণী বিভাগ না, এটা হলো গঠন। প্রশ্ন ভুল করে ফেলছে, আমাদেরও কিছু করার নেই, আমরাও হেডলাইন শ্রেণী বিভাগ লেখা যদি এটাই আসে প্রশ্ন। তবে এই প্রশ্নগুলি হয়তো আগে বার কাউন্সিলে, কিন্তু এখন তো জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রশ্ন করে, এই জন্য এখন দায়রা আদালতের গঠনই প্রশ্ন করবে, শ্রেণী বিভাগ করবে না। বার কাউন্সিলের কর্তৃপক্ষ কমিটিতে যারা ছিল এদের চেয়ে তো বিচারপতিরা অনেক জ্ঞানী আর কি। এই জন্য আসলে আমরা এখন দেখবো দায়রা আদালতের গঠন আর কি, আর ধরে নিলাম শ্রেণী বিভাগই। তাহলে দায়রা আদালতের গঠন বা শ্রেণী বিভাগ, এইটা খুব 9 ধারা নাকি? জি স্যার। 9 ধারা তো আমি বলেই দিলাম যে দায়রা আদালতে 3 স্তরের, ওইটা ওরা শ্রেণী বলতেছে আর কি। আমি তো ক্লাস না করলে স্যার ওইটা দিয়ে দিতাম স্যার, আমি ওই এমসিকিউর জন্য নোট করছি ওইভাবে। আচ্ছা এখন তো ক্লিয়ার হয়েছে স্যার। ঠিক আছে, দায়রা আদালতের জি জি। তাইলে স্যার যখন আসবে স্যার তখন কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কিছু কথা আছে স্যার সেগুলো কি লিখতে হবে, ডাক্তার দিলে হবে? চাপটা দিলেই হবে, কারণ এত তো লেখার সময় পাবেন না। তারপরও তো ঘড়ি নিয়ে যেতে হবে, কিন্তু পরীক্ষার হলে ক্যাসিও ধরনের ঘড়ি নিয়ে যেতে হবে। অনেক সময় মিনিট কাটার ঘড়ি নিয়ে গেলে অনেক সময় দেখা যাবে বাজবে 10টা, আপনি দেখতেছেন 9টা, তাহলে 1 ঘন্টা কিন্তু একটা বিরাট বিভ্রান্তির মধ্যে পড়বে। ক্যাসিও ঘড়ি, এই ধরনের একটা ঘড়ি নিয়ে আপনি টার্গেট তো আছে যে একটা প্রশ্ন কতক্ষণ লিখবেন, ওর বেশি আবার লেখা যাবে না। প্রশ্নটা দেখেই আপনি ধরে নেবেন যে আমার একটা প্রশ্নের জন্য এতটুক সময়, 4 ঘন্টা মানে হলো 240 মিনিট। এটাকে 7 দিয়ে ভাগ করবেন, 7টা প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে যে মিনিট দাঁড়াবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এতটুকু সময় পাবেন। এখন প্রশ্নটা পাওয়া মাত্রই আপনি আবার ওই প্রশ্ন মনে করেন 3 নম্বর প্রশ্নের উত্তর দিবেন,
তাহলে আপনার জানা থাকবে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার হলো 40 মিনিট। তাহলে এই 40 মিনিটকে আবার ওর মধ্যে দেখবেন 3টা প্রশ্ন থাকলে, 3 নম্বর প্রশ্নে 3টা প্রশ্ন থাকলে এর মধ্যে কিছু প্রশ্ন ছোট থাকবে, কিছু প্রশ্ন মাঝারি থাকবে, একটা প্রশ্ন বড় থাকবে। তাহলে ওইটা দেখেই কিন্তু আপনাকে 40 মিনিটকে আবার সময় দেওয়া প্রথমে ভাগ করে নিতে হবে নিজের বুদ্ধি দিয়ে। ভাগ করে এখন আপনি শ্রেণী বিভাগ, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগের জন্য কতটুকু সময় পাচ্ছেন, ওই সময়টা কভার করে আপনাকে লিখতে হবে। দেখা গেল আপনি পাচ্ছেন 10 মিনিট, এখন 5 মিনিট লেখা ফেলছেন, 5 মিনিটের মধ্যে মূল শ্রেণী বিভাগ লেখা শেষ হয়ে গেছে, আরও তো 5 মিনিট আপনার হাতে আছে। এখন 5 মিনিট আপনি যা জানেন, এই সুন্নত নফল যা কথাবার্তা আছে সব লেখা দিয়ে পরে আবার 10 মিনিট কভার হইলে আবার আর এক প্রশ্নে যাবে। এইভাবে কিন্তু সময়টাকে নিয়ন্ত্রণে রেখে আপনাকে অ্যান্সারে যেতে হবে, যাতে কোনো প্রশ্ন ছোটও না হয়, কোনো প্রশ্ন বড়ও না হয়, কিন্তু হিসাবই হইতে হবে। পরীক্ষার হলে হিসাব করে সময়টাকে নিজেই বন্টন করতে হবে। এটা স্যার হিসাবে আমি বন্টন করে দিতে পারবো না, কারণ কোন প্রশ্ন আসবে এমন হইতে পারে একটা ছোট প্রশ্ন একাই 15 নম্বর দিয়ে দিছে, তার আগেও কোনো লেজ নাই, পরেও কোনো লেজ নাই। আবার একটা প্রশ্নের মধ্যে 4টা 5টা পর্যন্ত লেজ আইনা যোগ করতে পারে। এই হিসাবটা পরীক্ষার হলে তাৎক্ষণিকভাবে বুদ্ধি, এই উপস্থিত বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে তারপরে আপনাকে, কিন্তু আমার দাবি হলো একটাই, সেটা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর শেষ করে দিবেন। বুঝছেন? 3টা প্রশ্নের উত্তর দিলেন বড়, আর শেষের গুলা ছোট করে ফেললেন, তাইলে কিন্তু আর এটা কাজ হবে না। এখন আমরা পরের একটা প্রশ্নের উত্তর দিই। দায়রা আদালতের গঠনের সাথে আবার ইখতিয়ার আছে। ইখতিয়ার মানে হলো শাস্তি দানের ক্ষমতা। এটা আছে স্যার, 31 দ্বারাই। হ্যাঁ, এটা তো আছেই আপনাদের। এরপরে দেখেন চতে চেয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সম্পর্কে আলোচনা করো। তাহলে ফৌজদারি কার্যবিধির কত ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কথা বলা আছে মনে আছে? এই মুহূর্তে এমসিকিউ ভালোভাবে মুখস্থ করছিলেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? 10, 11 না 12 না 18? এমসিকিউ দিলাম আপনাদেরকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে আলোচনা করো, এটা মানে হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে আপনি যা জানেন। আলোচনা মানে তো একটা বিস্তারিত বিষয়, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? 18 ধারায়। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 18 ধারায় বলা আছে। আঠারো যোগ 19ও নিতে পারেন, যদি বেশি নাম্বার চান এরকম মনে করেন, তাহলে সাথে 19টাও বাজাইতে পারেন। 19 না বাজাইলেও 18টা ফরজ আর কি। তাহলে যদি এই প্রশ্নটা আসে
ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করো। তাই প্রথমে আপনি বলবেন যে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 1898 এর 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন 18 ধারায় পরের প্যারায় বলতে হবে 18 ধারার বিধান অনুযায়ী যে কোনো একটা মোবাইল থেকে যে ডিস্টার্বটা হচ্ছে তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে আলোচনা করো, এটা আসলে প্রথমেই লিখবেন ফৌজদারি কার্যবিধি 1898 অথবা ইংরেজি আইনের নাম সাল সহ এর 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা বললেন। বলার পরে আপনি বলবেন নিচের প্যারায় যে ফৌজদারি কার্যবিধি 1898 18 ধারার বিধান অনুযায়ী সকল মেট্রোপলিটন এলাকায় সকল মেট্রোপলিটন এলাকায় একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন, এই কথাটা বলতে হবে। 18 ধারাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, পাঠ করি, পর্যালোচনা করি, তাহলে আমরা কি দেখব যে প্রত্যেকটা মেট্রোপলিটন সকল মেট্রোপলিটন এলাকায় অল মেট্রোপলিটন এলাকা, এই অল কথাটা কিন্তু বলতে হবে। সকল মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশে এখন 8টা বিভাগীয় শহর যদি হয়, 8টা বিভাগ, তাহলে 8টা মেট্রোপলিটন এলাকা আছে, এই জন্য সকল বলা হচ্ছে। সকল মেট্রোপলিটন এলাকায় একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন এবং তাকে সহায়তা করার জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন। তাহলে আলোচনা করতে গেলে এইভাবে আলোচনাটা করতে হবে যে 18 ধারার বিধান অনুযায়ী সকল মেট্রোপলিটন এলাকায় একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন। চিফ সবসময় একজনই হয়। বাংলাদেশের বর্তমান সরকারের আব্দুল মজিদ সাহেবের মোবাইলটা থেকে সম্ভবত আমাদের নয়েজ সেন্স যেটা তাহলে 18 ধারা অনুযায়ী এই কথাটুকু বললেই হবে, তো সিম্পল কথা আর কি। সকল মেট্রোপলিটন এলাকায় একজন চিফ মেট্রোপলিটন থাকবেন, আর তার কিছু কথা তো নিজে বানায় বলা যায়, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের কাজ কি? এদের কাজ তো প্রধানকে সহায়তা করা। জি স্যার।
আর যারা ভাইস প্রিন্সিপাল থাকে অথবা প্রফেসর থাকে তাদের কাজ কি? আসলে প্রিন্সিপালের আদেশ নিষেধ গুলাকে বাস্তবায়ন করা। এই জন্য যদি কলেজে হয় তাই বলবেন কলেজে একজন প্রিন্সিপাল থাকে, আর প্রিন্সিপালকে তার প্রয়োজনীয় সংখ্যক ভাইস প্রিন্সিপাল বা প্রফেসর থাকে। এখানে ক্যাটাগরিতে 3টা ভাগ করবেন। এই ছকের ছবিটার মধ্যে মজিদ ভাই একটু মিউট করেন। চিফ মেট্রোপলিটন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আর অন্যান্য মেট্রোপলিটন। এরপরে আলোচনা যেহেতু করতে বলছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে বলছে, এই আলোচনা করতে গেলে আর একটা আলোচনা করতে হবে। সেই আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বললাম গণ, তারা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত হবে। তাহলে কারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হবে? যারা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট হবে, সেটা চিফ হোক, অতিরিক্ত হোক বা মেট্রোপলিটন হোক, তাদেরকে নিয়োগ দেওয়া হবে কিন্তু বিসিএস প্রশাসন থেকে না, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন থেকে না, তাদেরকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ জুডিশিয়াল কমিশনে কর্মরত ব্যক্তি তাদের মধ্য থেকে। এই মেট্রোপলিটন চিফ, অতিরিক্ত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদেরকে নিয়োগ দিতে হবে। এই আলোচনার মধ্যে এই কথাটাও আসবে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন বা অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিগণের মধ্য থেকে নিয়োগ প্রদান করতে হবে। এগুলি এমসিকিউ আপনারা ভালোই পড়ছেন আর কি। এখানে তো এমসিকিউ এই প্রশ্নটা ছিল যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দিতে হবে কোত্থেকে। তখন আপনারা বৃত্ত ভরাট করেছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে। এই সম্পর্কে বাংলাদেশ সংবিধানের একটা অনুচ্ছেদে পড়ছিলেন, এই অনুচ্ছেদটা এখন দরকার নাই, এমসিকিউ দরকার ছিল। এই পর্যন্ত লিখলে আপাতত চলবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। আরো একটা ধারণা যদি যোগ করতে চান, যদি আপনি মনে করেন ছোট হয়ে যাচ্ছে বা আরো একটু পরিপূর্ণ করব, তাহলে 19 ধারাও লিখতে পারেন। 19 ধারাতেও কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ সম্পর্কে বলা আছে। বেঞ্চটা কি সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আগে 19 ধারায় কি বলা আছে সেটা বলি। 19 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 19 ধারা এখানে বলতেছে যে কোনো 2 জন বা ততোধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রণীত বিধিমালা সাপেক্ষে একটি বেঞ্চ হিসাবে একত্রে বসতে পারে। আচ্ছা, এখন বেঞ্চটা বুঝাই। বেঞ্চ আর চেয়ারের মধ্যে পার্থক্য কি বলেন তো? কলেজে দেখবেন, কলেজে ইউনিভার্সিটিতে ক্লাসরুমে টিচারের জন্য একটা চেয়ার থাকে, যে চেয়ারে বসে শিক্ষক ক্লাস নেয়। চেয়ারে কয়জন বসা যায়? একটা চেয়ারে কয়জন বসা যায়? একজন। আর বেঞ্চে কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল সব জায়গায় তো বেঞ্চ দেখছেন, বেঞ্চে কয়জন বসা যায়? 2 জন বা অধিক, 3 জন। বড় বেশি হইলে তো 3 জন আছে, আবার আরো বড় হইলে 4 জনও বসা যায়।
আমি ঢাকা কলেজে ছাত্র ছিলাম। ঢাকা কলেজে এমন বেঞ্চ আছে যে এক বেঞ্চে 20 জন বসা যায়। পুরা হল রুমে লম্বা করে বেঞ্চ করছে, এবং সিনেমা হলের মতন ঢাকা কলেজের গ্যালারি সিস্টেম কিছু রুম আছে। ওই রুমে আমরা ক্লাস করতাম ইন্টারমিডিয়েটে। এই রুমগুলো হলো সিনেমা হলের মতন ধীরে ধীরে উঁচু হয়ে গেছে আর কি। টিচার লেকচার দেয় একদম নিচে, আর প্রথম বেঞ্চ তার চেয়ে আর এক সিঁড়ির উপরে হলো দ্বিতীয় বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চের চেয়ে আর একটু উঁচু সিঁড়িতে হলো তৃতীয় বেঞ্চ। এইভাবে সিনেমা হলের মতন গ্যালারি সিস্টেম ঢাকা কলেজে ছিল। এই জন্য আসলে বেঞ্চ যেরকমই থাকুক না কেন, বেঞ্চ মানে হলো 2 বা ততোধিক ব্যক্তি। এখন 19 ধারায় এই কথাটাই বলা আছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটা বেঞ্চও বসতে পারে। অর্থাৎ কোন মেট্রোপলিটন এলাকায় এমনও দেখতে পারেন আপনি যে আপনি একটা মামলায় গেলেন, মামলায় গিয়া দেখলেন যে ওই আদালতে একজন বিচারক না, 2-3 জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বসে বিচার করতেছে। এটা হাইকোর্টে গেলে বিশেষ করে দেখবেন, হাইকোর্টে একক বেঞ্চ আছে আর ডিভিশন বেঞ্চ আছে। হাইকোর্টের অনেক রুমে গেলে দেখবেন যে 2-3 জন বিচারক বসে বিচার করতেছে, এগুলোই বেঞ্চ। আবার কোনো জায়গায় দেখবেন একজন বিচারক বসে বিচার করতেছে। তাহলে এতদিন পর্যন্ত আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে যতটুকু ধারণা ছিল, আজকে কিন্তু আমার সাথে ক্লাস করার ফলে একটা পূর্ণতা পাইলেন। 19। এখন যে বিচারপতি খাতা দেখতেছে, সে যদি মনে করে যে 19টা না লিখলে উত্তর পরিপূর্ণ হবে না, তাইলে তো আপনার কাছে কিছু নাম্বার রেখে দিবে, কিছু নাম্বার আপনাকে দিবে না। এই জন্য পরিপূর্ণ উত্তর দিতে গেলে 19টাও আসতে পারে। 19 এই কথাটাই বলছে যে একটা মেট্রোপলিটন এলাকায় 2 বা ততোধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নিয়েও একটা বেঞ্চ গঠিত হতে পারে। তবে এই বেঞ্চটা গঠন করে দিবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটা বিধিমালা পাশ করে, একটা বিধি প্রণয়ন করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এইটা বলে দিবে। দেখা গেল একটা চাঞ্চল্যকর মামলা বিচার, এখন চাঞ্চল্যকর মামলার বিচার, এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করতে পারে যে এখানে একজন মেট্রোপলিটনকে দিয়া বিচার না করাইয়া এইখানে আমি একটা বিধি প্রণয়ন করে আমি 2 বা ততোধিক শেখ হাসিনার বিচার এটা তো দেখতেছেন না, বিচার কি হবে সেটা পরের বিষয়, কিন্তু বিচারে তো কিছু শিখতে পারবেন প্রসিডিউর। ওইখানে শেখ হাসিনার বিচার যে সরাসরি দেখাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। তাহলে এইখানে বিচারক কয়জন? শেখ হাসিনার বিচার করতেছে কয়জন বিচারক? তো না দিতে পারলে বোঝা গেল যে এইগুলো দেখার চেষ্টা করতেছেন না। এই আইনের জগতের মানুষই কিন্তু যেখানে আইন পাবেন সেখানেই আপনাকে প্রবেশ করতে হবে। যাই হোক, এখন বেঞ্চটা তো বুঝতে পারছেন। কাজেই ফৌজদারি কার্যবিধির 18 ধারায় বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে, আর 19 ধারায় বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ সম্পর্কে। বেঞ্চ যে আপনার এখানে এইভাবে সহজ করে ফেলতে পারেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিধি প্রণয়ন করে এই বিধির দ্বারা কোনো মেট্রোপলিটন এলাকায় বা তার অধীন মেট্রোপলিটন এলাকায় 2 বা ততোধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নিয়ে একটা বেঞ্চ গঠন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিধি প্রণয়ন করে 2 বা ততোধিক
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে একটি বেঞ্চ গঠন করতে পারে। তাহলে মেট্রোপলিটন বেঞ্চও কিন্তু হয়, শুধু যে হাইকোর্টেরই বেঞ্চ হবে এরকম না, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরও একটা বেঞ্চ হইতে পারে। যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের তো এই প্রশ্ন আসতেই পারে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ সম্পর্কে কত ধারায় বলা আছে। তখন কিন্তু 18 বললে কিছুই হবে না, তখন বলতে হবে 19 ধারা। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করতে বলছে, আলোচনা কি শেষ হয়েছে? কেমন আছে ম্যাডাম? 18, 19 স্যার 18 19 মিলে লিখো স্যার। আলোচনা শেষ হয়েছে কিনা? জি স্যার। আলোচনা কিন্তু এখনো শেষ হয় নাই। তাহলে জি স্যার বলছেন, এই সব জি স্যারে কিন্তু আমি খুশি হব না। জি স্যার কিন্তু আপনার সঠিক হয় না, এটা ভুল হয়েছে। এখন আপনাকে আসতে হবে এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের শাস্তি দানের ক্ষমতায়। শাস্তি দান বলতে হবে না, না বলবেন না? জি স্যার, জি ওকে স্যার। তাহলে শাস্তি না বললে কি আপনার কমপ্লিট আলোচনা কি শেষ হবে? না স্যার। এই তো এখন না স্যার বললেন, এই যে না স্যার বলছেন এখন সঠিক আছে। তাহলে বোঝা গেল 18, 19 আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের শাস্তি দানের ক্ষমতা কোথায় পাবো, কত ধারা এটা মনে আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের শাস্তি দানের ক্ষমতা কোথায় পাবো? 32-এ নাকি? 32 ধারাতেই তো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা আছে নাকি? 10,000 টাকা জরিমানা, 5 বছর জেল। এখন লিখতে থাকবেন আর কি। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের শাস্তি দানের ক্ষমতার মধ্যে কিন্তু দ্বিতীয় তৃতীয়টা আনা যাবে না। দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কথা বলতে স্যার। হ্যাঁ, যদি বলতে ম্যাজিস্ট্রেট তখন সব লাগতো। হ্যাঁ, আর এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানেই কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কোনোদিনই সরকার মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিবেন না। অতএব ক্ষমতা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে এটা লিখলেও অনেকাংশে চলবে। কিছু এক্সট্রা পাওয়ার ভোগ করে এগুলো যদি সূক্ষ্ম হিসাব করে লিখতে পারেন তাহলে লিখতে পারবেন, না হলে যতটুকু বলেছি যেহেতু আলোচনা। জি স্যার, 29 গো আছে। হ্যাঁ, 29 আছে আলোচনা। আপনি সংক্ষেপেও করতে পারেন, আবার ইচ্ছা করলে বিস্তারিত করতে পারেন। প্রশ্নের মধ্যে আমার মনে হয় না যে বিস্তারিত আলোচনা করে এরকম বলছে নাকি? না স্যার, বিস্তারিত আলোচনা কিন্তু বলে নাই, খালি যা জানেন তাই লিখাবে। স্যার এখন চল, হ্যাঁ বলেন। আজকে স্যার আজকে স্যার আপনি একটু রেস্ট নেন স্যার, ঠিক আছে? আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো নিজেরা একটু দেখে নিয়ে, বা কোনো জায়গায় মুশকিল হলে আগামী পরবর্তী ক্লাসে বললেন, আমি সকালে একটা নোটিশ দিয়ে দিব। 2 একদিন একটু বন্ধ থাকবে আমাদের ঈদকে উপলক্ষ করে, আবার কবে থেকে শুরু করব ওই নোটিশটাই দেওয়া থাকবে। আমার বিকাশ নাম্বার তো হলো 01609 01609 21 21 আর কি 7373। ঠিক আছে স্যার, ওই নাম্বার আছে স্যার। ওইটাই চেঞ্জ হবে না এটা। তারপরে গ্রুপে পাঠিয়ে দিলাম আপনার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।
স্যার